নমস্কার। আমরা গত এক মাস ধরে ক্যাম্পেনে ছিলাম। 18th লোকসভার নির্বাচন শেষ হলো আমাদের এলাকায় 13ই মে, আর নির্বাচনী ফলাফল 4th জুন শেষ হলো। আমি আজকে আপনাদের সঙ্গে একটু দেখা করার ইচ্ছা হলো যে আমি আপনাদেরও ধন্যবাদ জ্ঞাপন করি যে এত গরমে এই যে এক মাস টানা প্রচার প্রসারে আপনারা সব সময় আমাদের ছায়াসঙ্গী থাকলেন, তার জন্য আপনারা সবাই ধন্যবাদের পাত্র। সবচেয়ে ঊর্ধ্বে আমি ধন্যবাদ দিই আসানসোল লোকসভার জনসাধারণ মানুষকে, বয়োজ্যেষ্ঠ গুরুজনদেরকে, আমাদের ভাই আর বোনদেরকে, যারা 13th মে সকাল 7টা থেকে বিকেল 6টার মধ্যে বাড়ি থেকে সমস্ত কাজ ছেড়ে রাষ্ট্রীয় পর্বের এই কাজে নিজের যোগদানটা দিলেন। আমি তার জন্য ধন্যবাদ জানাই তাদেরকে, যে তারা প্রায় 5,46,000 ভোট দিয়ে আমাকে আশীর্বাদ দিয়েছেন। এই রাষ্ট্রীয় পর্ব 18th লোকসভায় আসানসোল লোকসভার একজন জনপ্রতিনিধি নির্বাচিত বা নিজের জনসেবক নির্বাচিত করার একটা সুযোগ ছিল। সংবিধানের তত্ত্বাবধানে এই সুযোগের মাধ্যমে ভারতবর্ষের 543টা লোকসভা কেন্দ্র নিজের এলাকার প্রতিনিধি নির্বাচিত করেন। এই সুযোগটার সম্পূর্ণভাবে প্রয়োগ করেছেন। আমি সবাইকে ধন্যবাদ দেই, যারা আমাকে ভোট দিয়েছে তাদেরকেও, যারা আমাকে ভোট দেয়নি তাদেরকেও, যারা আমার পোস্টার লাগিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা আমার পোস্টার ছিঁড়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা আমার পোলিং এজেন্টকে পোলিং কেন্দ্রে, বুথ কেন্দ্রে বসার সহযোগিতা করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই, আর যারা তাদেরকে ধমক দিয়ে মেরে তাড়িয়ে দিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই। এই ধন্যবাদটা কেন জানাই, তার মূল কারণটা হচ্ছে যে সবাই এই রাষ্ট্রীয় পর্বে যোগদান করলেন। তাদের সংস্কার, তাদের সংস্কৃতি, তাদের পার্টির নীতি, তাদের পার্টির আইডিওলজির অনুসারে তাকে অনুসরণ করে, তাদের নেতার নির্দেশ অনুসরণ করে তারা ব্যবহারটা করেছে। আসানসোল লোকসভার জনগণ তাতেই বুঝতে পারবে যে এই প্রতিনিধি নির্বাচনে তারা সঠিক ছিলেন না কিছু ভুল করেছে। সেটা আজকে বোঝানো যাবে না। আর যারা চুরি করেছে, আমি তো ভাবছিলাম সবাই পত্রকার বন্ধুরা যারা আমার ছায়া সঙ্গী ছিল তারাও বলল যে দাদা ডাকাতি হয় নাই, কিন্তু প্রক্সি ভোট পড়েছে। এটা সবাই বলেছে, প্রত্যেক পত্রকার বলেছে, প্রত্যেক দল, মানে যত দল নির্দল যেই যারা ছিল তারা সবাই এইটা স্বীকার করেছে যে প্রক্সি ভোট শাসক দল মেরেছে। আমরা আশা করেছিলাম কতটা মারতে থাকে। আপনি জানেন যে ফেব্রুয়ারি মাসে আমাদের পশ্চিম বাংলায় একটা পত্রপত্রিকায় একটা রিপোর্ট বেরোয় যে পশ্চিমবঙ্গের যে ভোটার লিস্ট আছে তার মধ্যে অনেক ভুয়া ভোটার আছে।
এটা কোনো নতুন কথা নয়। আপনি নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছেন, যাতে যখন সোমনাথ চ্যাটার্জি স্পিকার ছিলেন আর আমাদের বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান মুখ্যমন্ত্রী, উনি তখন সাংসদ ছিলেন, উনি তখন একটা রিপোর্ট নিয়ে পার্লামেন্টেই প্রশ্ন তুলতে চাইছিলেন যে কি এই ভুয়া ভোটারগুলোকে শেষ করা হবে। সোমনাথ বাবু ওনাকে অ্যালাউ করেননি বলতে, তখন উনি সমস্ত কাগজগুলো ছিঁড়ে ওনার টেবিলের উপরে ফেলে দিয়েছিলেন যে এই ভুয়া ভোট যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো দল কিছু করতে পারবে না। আমি 2রা মার্চ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমার বর্ধমান দুর্গাপুরের সাংসদের রূপে আমি 48 নম্বর বর্ধমান পূর্ব কেন্দ্র আর 39 নম্বর বর্ধমান দুর্গাপুর কেন্দ্র আর 40 নম্বর আসানসোল কেন্দ্রের জন্যে আমি এক্সেল ফাইল দিয়ে একটা আমার উকিলের মাধ্যমে একটা পিটিশন ফাইল করি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সেই পিটিশনটা দেখানো হয়। ওখানে ওটাকে বলা হয় ডেমোগ্রাফিক্যালি সিমিলার এন্ট্রি, অর্থাৎ একটা লোকের নাম 3 জায়গায় আছে, মানে মিউনিসিপ্যাল কর্পোরেশনেও আছে আর পঞ্চায়েতেও আছে, তেমন অনেকটা এন্ট্রি ছিল। আর এই 3টা বিধানসভা মিলিয়ে, এই 3টা লোকসভা মিলিয়ে প্রায় 1 লক্ষ লিস্টে নাম ছিল। তো আমরা চেয়েছিলাম যে এগুলো কম্পিউটারের মাধ্যমে তাকে চিহ্নিত করে, সময় ছিল তখন ইলেকশন ঘোষণা হয়নি, তাকে এটা ডিলিট করা হোক। তখন দিল্লি থেকে চিফ ইলেকশন কমিশনার ওটা পাঠালেন আমাদের, দেখুন 5 ফেব্রুয়ারি 2024 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রিসিভ করা এই চিঠিটা, যার মধ্যে লেখা আছে যে রিকোয়েস্ট অন বিহাফ অফ শ্রী এস আলুওয়ালিয়া, মেম্বার অফ পার্লামেন্ট PC 39, Bardhaman Durgapur Parliamentary Constituency, West Bengal, for deletion of demographically similar entries, DSCs, fake voters from the electoral rolls of PC 38, PC 39 and PC 40. আর তার সঙ্গে সঙ্গে আমি তার লাগিয়েছিলাম যে তাদের এই 3 জায়গাকার টোটাল যে ভোটার আছে, ভোটার লিস্টটা সিডিতে ওনাকে দেওয়া হয়েছিল। আর দেওয়ার পর ওনারা এই সমস্ত চিঠিটা, আমার চিঠিটা ডিটেলটা সিইও বর্ধমান, সিইও ওয়েস্ট বেঙ্গলকে পাঠিয়ে দেন, যাকে এটাকে তদবির করে বার করা হোক। তারপরে আপনি হয়তো খবরের কাগজে পড়েছিলেন যে একদিন শুভেন্দু অধিকারী নিজের একটা ডেলিগেশন নিয়ে আর 42টা কনস্টিটিউয়েন্সির ভোটার লিস্টগুলো একটা ঝুড়িতে ভরে কয়েকটা ঝুড়ি গিয়ে জমা করেছিলেন বেঙ্গল যে সিইও আছেন ওয়েস্ট বেঙ্গলের, আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, ওখানে জমা দেওয়া হয়েছে। আমি কিন্তু খুঁজে পাই যে কি আমাদের আসানসোল, দুর্গাপুর অ্যান্ড বর্ধমান পূর্বর এই ডিলিশনগুলো হয় নাই। যাকে আমি ওই প্রশ্নে আসছি না, প্রায় 1 লক্ষ ভোটার এই 3টা লোকসভায়। তো এটা প্রক্সি ভোটারের মধ্যেই তারা, কেন তাদের নামে কার্ড ইস্যু হয়েছে, সবকিছু হয়েছে, যে কোনো লোক সেই কার্ডটা নিয়ে যেতে পারে আর দেখাতে পারে আর ভোটটা দিতে পারে। যদি প্রতিবাদ না হয়, কেউ যদি ওকে না আটকায়, তো কার্ডটা দেখিয়ে সে ভোটটা দিতেই পারে। এই ইলেকশনটা এই পরোক্ষর মধ্যে হয়েছে। আমি আসি এখন সেকেন্ড পর্যায়ে। আমি যদি প্রতিনিধি হতাম তো কি করতাম? আমি যদি প্রতিনিধি হতাম তো আপনাদের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যতগুলো বন্ধ কারখানা আছে তাদের খোলাবার ব্যবস্থা করতাম। সবচেয়ে বড় ক্রাইসিস আছে এখানে
জলের কষ্ট। আমাদের একদিকে বরাকর নদী আছে, একদিকে দামোদর নদী আছে, আর একদিকে অজয় নদী আছে, তা সত্ত্বেও জলের কষ্ট। চান করার জন্যও জল পাওয়া যায় না, খাওয়ার জন্যও জল পাওয়া যায় না, রান্না করার জন্যও জল পাওয়া যায় না। গ্রামীণ এলাকায় বিশেষ করে জলটা, যেটা আমাদের কেন্দ্রীয় সরকারের যে যোজনা আছে হর ঘর জল, हर घर नल और हर घर नल के माध्यम से जल, সেই যে জল ধারা যেটা আছে সেটা পশ্চিম বাংলায় বহু জায়গায় ইমপ্লিমেন্ট করেছেন, পিক অ্যান্ড চুজ আছে। আমি একদিন বগুড়া গ্রামে গেলাম, বগুড়া গ্রামের মানুষ দেখালো, বলল যে কি যেহেতু আমরা বিজেপিকে ভোট করি সেই জন্য আমাদের এলাকায় জল দেয় না। ঠিক তেমনি বেনালি গ্রামে, বা আমি বীরকুলটিতে গেলাম, ওখানে যারা আমার সঙ্গে দেখা করতে গেল তারা এই কথাইটা বলল। আমি কুলটিতে, জামুরিয়ায়, বারাবণীতে, পান্ডেশ্বরে, অন্ডালে, যেখানে যেখানে গেলাম গ্রামীণ এলাকায়, লোকের একটাই ত্রাহি ত্রাহি ইমাম, জল কষ্ট। সেই জলের কষ্টটা নিশ্চয়ই আমি প্রতিনিধি রূপে সেটা শেষ করতাম। আর যে সরকারি যোজনা আছে, কেন্দ্রীয় সরকারের দেওয়া যোজনা আছে, সেই যোজনাটা এখানে ইমপ্লিমেন্ট করাতাম। একটা ধসের একটা বহুত বড় প্রবলেম আছে। যেখান থেকে কয়লা খনি কয়লা বার করে নিচ্ছে, সেটাকে প্যাকিং করা, স্যান্ড প্যাকিং করা, এটা আইনে লেখা আছে, কোল সেফটি মাইন্সে আইনে লেখা আছে, কিন্তু সেটা পালন হয় না, ধস হয়। আর ধসের কারণে প্রচুর মানুষকে রিলোকেট করতে হয়, অর্থাৎ তাদেরকে ও এটা দিতে হয়, রিহ্যাবিলিটেশনের প্রোগ্রামে দিতে হয়। তারপর সঙ্গে সঙ্গে যে ইললিগাল মাইনিং গুলো চলছে, ইললিগালের মাইনিং এর মানেটা কেন আমি বলছি, এতে পশ্চিমবঙ্গ সরকারের আর এখানকার জনগণের কত লস হয়। আগে পশ্চিমবঙ্গ সরকার রয়্যালটি পেত না কয়লার উপরে, এই রয়্যালটিটা নরেন্দ্র মোদী সরকার ফিক্স করে দেয়, আর একটা ভালো সংখ্যায় কয়লার রয়্যালটি পাওয়া যায়। খনিজ পদার্থ যতগুলো মাটি থেকে খনিজ বার করা হয়, সেটা কয়লা হোক, আয়রন ওর বার করা হোক, যে যে রাজ্যে বার করা হচ্ছে, আজকে উড়িষ্যা ইজ ওয়ান অফ দি রিচেস্ট স্টেট, বা ঝাড়খণ্ড ইজ ওয়ান অফ দি রিচেস্ট স্টেট, বা ছত্তিশগড় রিচেস্ট স্টেট, তার কারণটা কি, মাটির তলা থেকে যে জিনিসগুলো বেরোচ্ছে তার রয়্যালটি নিয়ে। ঠিক সেইভাবে পশ্চিম বাংলারও একটা রিচেস্ট স্টেট হওয়া উচিত। আর যে স্টেটের মধ্যে একটা আসানসোল বলে শহর আছে, সেই আসানসোল শহর যে বিশ্বের টপ 48 যে কান্ট্রি আছে, 48 নম্বরে তার আসানসোলের নাম আছে। আর ভারতবর্ষের যে 100 কান্ট্রিজ আছে, তার 100 সিটিজ আছে, তার মধ্যে আসানসোল 11th নম্বরে আছে। এত ফাস্টেস্ট গ্রোয়িং সিটিটাকে পরবর্তীকালে আমরা দেখছি আমরা ডেডের দিকে এগোচ্ছি। যদি আমরা ফিউচারোলজি চিন্তা করি, আমরা গরিব মানুষ যারা গ্রামে বসে থাকে, ভোট দেওয়ার সম্বন্ধে চিন্তা করে না। আমাদের যতগুলো ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়, আপনারা যেহেতু শিক্ষিত লোক আছেন, আপনাদের কাজ হচ্ছে শিক্ষা গ্রহণ করে জনগণকে আরো জাগরুক করা, আর তাদেরকে জানানো ওয়ার্ল্ড ওয়াইড যত ইন্টারন্যাশনাল ট্রিটি হচ্ছে আমাদের, সেখানে বলা হচ্ছে দিনের পর দিন গরম বাড়ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমাদের ডিপেন্ডেন্স অন কোল প্রোডাকশন আমাদেরকে আটকাতে হবে। অর্থাৎ আজকে যত কোল প্রোডাকশন হচ্ছে সেটা আমাদেরকে কম করতে হবে। কম যদি করি তবে আমাদের ভবিষ্যৎ, কোল প্রোডাকশন ছাড়া আসানসোলের ভবিষ্যতে কি আছে? আমাদের এই এলাকার যে ইকোনমি আছে, আর্থিক অবস্থা আছে, সেটা কিন্তু আমাদের কয়লার উপরেই নির্ভর করে।
কিন্তু কোল প্রোডাকশন যদি বন্ধ হয়ে যায় তো অল্টারনেটিভ টেকনোলজির সম্বন্ধে আমরা কি ভেবেছি? আমরা এখানে কি রকম ইন্ডাস্ট্রি নিয়ে আসবো যার মধ্যে আমরা এখানকার জনগণকে এমপ্লয়মেন্ট দিতে পারবো? আমরা কি কোনো চর্চা করেছি? আমি যদি হতাম নিশ্চয়ই এর উপরে সিম্পোজিয়াম করতাম, সেমিনার করতাম, চর্চা করতাম, ওয়ার্কশপ করতাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলতাম, আর সেই তেমন জিনিসগুলো একটা আইটি পার্ক করে এখানে তার ব্যবস্থা করতাম। কিন্তু এখন এই কাজগুলো যে বর্তমান জনপ্রতিনিধি আছেন ওনাকে করতে হবে। এখানকার জনগণ যাকে প্রতিনিধি নির্বাচিত করেছে ওনাকে প্রায়োরিটিস ফিক্স করতে হবে, কোন কি প্রায়োরিটিস আছে। জনগণের খালি ভোট নেওয়াটা নয়, জনগণকে সুখী রাখা, খুশি রাখা, তাদের ভবিষ্যৎটা তৈরি করে দেওয়া। সেই ছেলে মেয়ে যারা কলেজে ইউনিভার্সিটিতে পাস করে, ইঞ্জিনিয়ারিং পাস করে বেরোচ্ছে, তাদের ভবিষ্যৎটা কোথায় হবে? তারা নিজের ভবিষ্যৎ নিজের এলাকায় খুঁজবে নাকি এখান থেকে দেশের বিভিন্ন কর্নারে যাবে বা বিদেশ চলে যাবে? আমরা দেখবো যে এখানে বৃদ্ধ মানুষের একটা শহর হয়ে গেছে, যে যারা কোনো কাজ করতে পারে না, কেন কি কাজের যখন সুযোগ থাকবে না বা রিটায়ার্ড লাইফ হবে, তখন একটা সিটি অফ রিটায়ার্ড লাইফ হয়ে যাবে আসানসোলটা। আসানসোলের প্রতিনিধি হয়ে এখানকার আগের 50 বছরের কল্পনাটা যদি আমরা না করতে পারি তো আসানসোলটাকে আমরা বাঁচাতে পারবো না। সেই যদি বাঁচাতে হয় আমাদেরকে 50 বছরের ফিউচারোলজিটা চিন্তা করে, তখন আমাদেরকে নিশ্চয়ই এই সমস্ত জিনিস, এইটাই আমার কল্পনা ছিল, এটাই আমার ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আর আমার স্বপ্ন ছিল যে আমি যেহেতু এখানকার ভূমিপুত্র, আমি এই এলাকা থেকে মানুষ হয়েছি, এখানেই আমার নাভিপোতা আছে, আমি নিশ্চয়ই এই এলাকার উন্নয়নের জন্য এই কাজ করব, এটা আমার ব্লু প্রিন্টে আছে। সেই ব্লু প্রিন্টটা আজকে যে প্রতিনিধি আছেন ওনাকে করতে হবে। আমার সঙ্গে দেখা হলে আমি নিশ্চয়ই ওনাকে সালাম মশবিরা দেব, কিন্তু কথা বলে না যে চোরে শোনে না ধর্মের কথা, কেউ কথা শুনবে না। আর এই ইলেকশন কিভাবে হয়েছে আপনারা জানেন ভালোভাবে, আর আমার মনে হয় না যে কারুর একটা এক্সপেকটেশন ছিল। যারা ভোট দিয়েছিল তারাও, যারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছিল তারাও বলছিল যে কি আমরা কিন্তু আপনাকে প্রতিনিধি করছি, কিন্তু যারা ভোট দেয়নি বা যারা প্রক্সি মেরে ভোট দিয়েছে তারা নিশ্চিত ছিল যে তারা এই ইলেকশনটা জিতছে। তো আমার আজকে আর বিশেষ কিছু বলার নাই। আর আমি চাইছি যে কি একটা পলিউশন ফ্রি, একটা ড্রিঙ্কিং ওয়াটার সাফিসিয়েন্ট সিটি, আর একটা ডেভেলপড সিটি, একটা ফিউচারোলজির, একটা ফিউচার টেকনোলজি নিয়ে কাজ করার টেকনোলজি, কেন কি যে ছেলেমেয়েরা স্কুল কলেজ বিদ্যালয় থেকে পাস করছে। তারপর সবচেয়ে বড় সমস্যা আছে এখানে, আপনি দেখেছেন আমাদের যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে ওখানে একটা কার্ডিওলজিস্ট নাই, একটা নিউরোলজিস্ট নাই, ভালো ডাক্তার নাই। সিটি স্ক্যান করতে গেলে, এমআরআই করতে গেলে রেফার করে দেয়। রেফার কেন করে? প্রাইভেট হসপিটালে এইসব হলে তার একটা কমিশন পাওয়া যায়, লিখে দিলেই তাতেই কমিশন চলে আসে, পরিশ্রম করতে হয় না। তো আমাকে পরিশ্রম করে এখানকার জনগণকে স্বাস্থ্য পরিষেবা করার জন্যে যে ব্যবস্থাটা হওয়া উচিত, দুটা বড় হসপিটাল আছে, একটা ডিস্ট্রিক্ট হসপিটাল আছে আর একটা কাল্লা হসপিটাল আছে। আর এক কালে মানে আমরা যখন ছোট ছিলাম তখন একটা সাক্তরিয়া হসপিটাল ছিল, তার অনেক নাম ছিল। অনেকে দেখবেন আমার সমবয়সী যারা আছে তাদের জন্ম সাক্তরিয়া হসপিটালে হয়েছে, আর তারা সেই এই যে কাঠামোগুলো আছে এগুলোকে সব মিলিয়ে একটা ভালো মেডিকেল কলেজ করা যেত। এখানে দুর্গাপুরের উপরে 3টা করে মেডিকেল কলেজ আছে, অথচ আমরা আসানসোলে একটা মেডিকেল কলেজ আনতে পারিনি আজ। আসানসোলে একটা মেডিকেল কলেজ, আর যেখানে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, উনি স্বাস্থ্যমন্ত্রী আছেন, ওনার থাকাকালীনও এখানে একটা এইমসের মতন একটা সুপার স্পেশালিটি হসপিটাল গভর্নমেন্টের হওয়া উচিত, প্রাইভেট নয়, গভর্নমেন্টের হওয়া উচিত, যাতে কি গরিব মানুষ তাদের স্বাস্থ্য পরিষেবাটা ভালোভাবে পেতে পারে, তার ব্যবস্থা হওয়া উচিত।
এটা আমার ব্লু প্রিন্টে আছে, কিন্তু আমি এইগুলো করতে চেয়েছিলাম। আমি নিশ্চয়ই চেষ্টা করব এখানকার প্রতিনিধি নির্বাচিত না হয়েও কিভাবে আমি এটা আপনাদের সাহায্য করতে পারি বা এই এলাকার উন্নয়ন করতে পারি, আমি নিশ্চয়ই কোনো বিনা দ্বিধায় আমি নিশ্চয়ই চেষ্টা করব। আমার কলমে যত শক্তি আছে, হ্যাঁ, বা আমার মাথায় যত বুদ্ধি আছে, বিদ্যা আছে, আমি তার মাধ্যমে এর চেষ্টা করব। এইটুকু বলার ছিল আজকে। আর আমি আবার নতুন করে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা এই এত গরমে আমাদের গুণ সব কিছু দেখেছেন, বিচার করবেন। কোনো জায়গায় যদি আমাদের তরফ থেকে কোনো ত্রুটি হয়ে থাকে বা আমরা উচ্চ কণ্ঠে যদি আপনাদের সঙ্গে কথা বলে থাকি, তো নিজের ভাই নিজের পরিবারের সদস্য মেনে ক্ষমা করবেন। আর ভবিষ্যতে যদি কোনোদিন কাজে লাগতে পারি, নিশ্চয়ই আমাকে ডাকবেন। আমি আপনাকে আপনার পাশে আপনারা আমাকে পাবেন। তার সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাই এখানকার অ্যাডমিনিস্ট্রেশনকেও, যে তারা শান্তপ্রিয়। 42টা লোকসভায় নির্বাচন হয়েছে, একটা মাত্র নির্বাচন কেন্দ্র আছে আসানসোল, যেখানে গর্বের সঙ্গে আমি বলতে পারি কোনো হিংসক ঘটনাটা ঘটেনি। আর তার জন্যে দায়ী হচ্ছেন আপনারাও, যে আপনারা ঘটাতে দেন নাই, কেমন কোনো জিনিসকে প্রশ্রয় দেন নাই, স্কুপ নিউজ দেন নাই, সেন্সেশনাল নিউজগুলোকে বার করেন নাই। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আর আমাদের যে ইলেকশনের প্রসেস আছে, কারোর বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন্ট নেই, খুব ভালোভাবে সব কিছু হয়েছে। আর আপনারা দেখেছেন আমাদের তরফ থেকেও কোনো বাধা সৃষ্টি করার চেষ্টা হয়নি, কোনো বিরোধ করার চেষ্টা হয়নি। কিন্তু সেইভাবে জনগণের যে গণতন্ত্র আমাদের পূর্বপুরুষরা এই অধিকারটা দিয়েছেন, প্রত্যেক 5 বছরের আপনি আপনার প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। সারা ভারতবর্ষে 543টা জায়গা নির্বাচন হয়েছে, কিন্তু এই 41টা পশ্চিম বাংলা ছাড়া কোনো জায়গায় ক্লাশ হয়নি, কোনো জায়গায় ভায়োলেন্স হয়নি, কোনো জায়গায় বোমা ফাটেনি, কোনো জায়গায় মানুষ মারা যায়নি, কেউ ঘর ছাড়া নাই, হ্যাঁ, কাউকে বুথ থেকে তুলে বার করে দেয় নাই, কিচ্ছু হয়নি। শান্তিপ্রিয়ভাবে ইলেকশনটা হয়েছে, তার পরিপূর্ণ হয়েছে। আর কালকে হয়তো আমাদের এনডিএ সরকার শপথ নেবেন, সরকারটা হবে। আর যতগুলো কাজ করার একটা মিশন আছে এনডিএ গ্লোবাল মিশনটা, সেই মিশনটাকে পরিপূর্ণ করার জন্যে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারকার প্রধানমন্ত্রী হচ্ছেন, তার জন্যেও সাধুবাদ। আর আপনাদেরও আপনাদের শুভেচ্ছার জন্যে, আপনাদের আশীর্বাদের জন্যেই উনি হচ্ছেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। বলি 106টা ওয়ার্ড আছে, 106টার মধ্যে প্রায় 70টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে, আর 30টা ওয়ার্ডে আমাদের টিএমসি এগিয়ে আছে, আর 6টা ওয়ার্ডে কমিউনিস্ট পার্টি এগিয়ে আছে, সিপিএম এগিয়ে আছে। তো আমার বক্তব্য হচ্ছে যে কি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে 70টা ওয়ার্ডে যখন আমি এগিয়ে আছি, তার মানেটা কি হলো? তার মানে হলো মেজরিটি। এখন রইল বারাবণীর 2টা ব্লক, আর জামুডিয়ার ব্লক, তারপর পাণ্ডেশ্বরের 2টা ব্লক, আর একটা আমাদের রানীগঞ্জের একটা ব্লক, মন্ডল ব্লক, হ্যাঁ, আসানসোল নর্থেরও একটা ব্লক কর্পোরেশনে আছে টোটাল। তো এই যে ব্লকগুলোতে যে এই ঘটনাটা ঘটেছে, আমি আমার প্রায় 345টা পোলিং স্টেশনে আমার লোককে বসতে দেওয়া হয়। যখন স্ক্রুটনি হচ্ছিল তখন আমি কিছু সেদিন আমি উপস্থিত ছিলাম, তো সেখানে তারা করলো কি, তারা বললো যে কি আমি কয়েকটা অবজেকশন রেজ করেছিলাম, কেন কি ওখানে গণনা হচ্ছিল যে হাইয়েস্ট ভোট যেখানে হয়, মানে অ্যাবনর্মালি বেশি ভোট যেখানে পড়েছে তার ফাইলটা দেখা হয়। তো তার ফাইলটা যখন বার করা হয়, তার মধ্যে যে আপনারা নিজের এই দাগটা লাগানো হয়, তারপর সই করতে হয়। তো তার মধ্যে আমি দেখলাম সব জায়গায় থাম্ব ইমপ্রেশন আছে।
থাম ইমপ্রেশন আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কি এই থাম ইমপ্রেশন নাই কেন, কেন আছে, সই কেন নেই? কেন কি আমি যখন ভোট দিতে গেছিলাম তো আমি সই করেছিলাম, আর আমি দেখলাম সবাই সই করছে। এখানে দেখলাম যে কি থাম ইমপ্রেশন আছে। থাম ইমপ্রেশন করাতে আমি জানতে পারলাম, ওনারা বললেন আমাদের ডিস্ট্রিক্টের ইলেকশন কমিশনারের মানে যারা ছিলেন, যাদের কন্ট্রোলে এখানে ইলেকশন হচ্ছিল, ডিএম অ্যান্ড এডিএম আর অনেক অধিকারী, তারা বললেন যে স্যার যাতে তাড়াতাড়ি হয় তার জন্য থাম ইমপ্রেশনটা নেওয়া হয়। কারণ তাড়াতাড়ি তো দুটাও জিনিস হতে পারে, এটাও হতে পারে যে বেশিক্ষণও এখানে সিসিটিভির কাছে থাকবে না, বেশিক্ষণ ভেতরে থাকবে না, আর তাড়াতাড়ি যতক্ষণ পর্যন্ত লাইনের লোকটা ভেতরে না আসে ততক্ষণ যদি যে দিয়ে দেওয়া যায়, তো এটাও হতে পারে। যাকে এটা আছে, কিন্তু তার সেকেন্ড কথা বললাম যে এই বুথগুলোতে আমাদের লোক বসে নাই। তো ওনারা খাতাটা বার করলেন, উনি বললেন যে 2 জন বসেছে, আইনত মিনিমাম 2 জন বসা উচিত। আমি বললাম কারা কারা বসেছে, তাতে দেখলাম একটা টিএমসির বসেছে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের বসেছে। আর সেই ইন্ডিপেন্ডেন্টের ক্যান্ডিডেটের দেখলাম যে ভোট যদি পরিমাণ দেখা হয় তো প্রায় নগণ্য। তো তার কারণটা কি হয়েছে, তার পোলিং এজেন্টটা কিনে নেওয়া হয়েছে। কিনেছে কারা আপনারা বুঝতে পারছেন, কেন কি 2 জনই কিন্তু একই দলের লোক বসে রয়েছে, আর ওরা বাদ বাকিকে বার করে দিয়েছে, তার মানে কোনো পাহারা নাই। তারপর তো যা ইচ্ছা তাই হয়েছে। सर आप एक तरफ बोल रहे हैं कि कोलकाता हाईकोर्ट नहीं हुई, आप एक तरफ बोल रहे हैं हिंसक घटनाएं नहीं हुई, लेकिन आप दूसरी तरफ फॉल्स वोटिंग का आरोप लगा रहे हैं। अरे भाई, अरे भाई आप सुनिए, हिंसक घटना और बूथ के अंदर जो घटना घट रही है, दोनों में जमीन आसमान का फर्क होता है। क्या आप आसनसोल की मतदान की प्रक्रिया को फ्री एंड फेयर बता रहे हैं कि आसनसोल में फ्री एंड फेयर इलेक्शन क्या हुआ? मैं कह रहा हूँ कि आसनसोल की आप लेट आए हैं सर, आप लेट आए हैं। नहीं, मैंने यहाँ का जनता को जिन्होंने मेरे को वोट नहीं दिया है उनको भी धन्यवाद दिया है, क्योंकि मैं समझता हूँ कि उन्होंने इस गणतंत्र के पद्धति में सही तरीके से गलत तरीके से समर्थन किया है, पर आए हैं, पोलिंग स्टेशन तक पहुंचे हैं, इसलिए धन्यवाद दिया। কলকাতা হাইকোর্টে ডিজি ইমেল আইডি প্রকাশ করতে বলেছেন এবং যারা আক্রান্ত ব্যক্তি ভোট পরবর্তী হিংসা সেই তাকে মেল করে জানাতে পারবেন। আপনার কি মনে হচ্ছে এটা কতটা ফলপ্রসূ হবে? কারণ রাজ্য এবং কেন্দ্র দুজনকে একসাথে নির্দেশ দিয়েছে কাজ করার জন্য। এবং এটা যখন 2021 সালে ঘটনাটা ঘটেছিল তখনও এমন একটা রায় এসেছিল, তার ভিত্তিতে এটা পাঠানো হয়েছিল। হিউম্যান রাইটস কমিশন এসেছিল, তাদের যে একজন মেম্বার যে প্রাক্তন পুলিশ অফিসার আছেন উনি এসেছিলেন। তো এটা করা হয়েছিল, তখন থানা কমপ্লেন্ট নিচ্ছিল না। থানা যখন কমপ্লেন্ট নিচ্ছিল না তখন এই একটা রাস্তা বার করা হয়েছিল, যেখানে স্টেটের ডিজি এসে বলেছিলেন যে কি আমি একটা ইমেল আইডি দিচ্ছি, ডেজিগনেটেড ইমেল আইডি, যাতে কি ওখানে যারা দেবে নিজের কমপ্লেন্টটা দেবে তো আমরা অটোমেটিকলি সেটা প্রসেস করে নিয়ে জেলায় পাঠিয়ে দেব। আইন আছে, অনলাইন কমপ্লেন্ট করার আইন আছে, যে কি আপনি যদি থানা নেয় তো এসপিকে পাঠিয়ে দিতে পারেন, কিন্তু যখন এসপিও না নেয় বা তাকে অগ্রাহ্য করে তখন এই হাইকোর্টের রায় এসছে কি এখন আপনারা এইভাবে করুন, আমরা তার কগনিজেন্স নেব আর তার ভেতরে তদবির করব। কতবার যেটা তদবির হয়েছিল তার মধ্যে কিছু কিছু সংখ্যকের মধ্যে অর্ডার হয়েছিল হাইকোর্টের কি যারা বাড়ি থেকে ঘর থেকে পালিয়ে গেছে বা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে গ্রাম থেকে, তাদেরকে বাড়ি ফিরিয়ে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থাটা পুলিশকে বলা হয়েছিল পৌঁছে দাও, আর যদি কিছু ভাঙচুর করেছো তো তার রিহ্যাবিলিটেশন করার ব্যবস্থাটা তোমার আছে। এই অর্ডারটা হয়েছিল। এখন তারই পদক্ষেপ এটাও যে কালকে যদি কোনো ঘটনাটা ঘটে তো এইভাবেই আসবে তার অর্ডার, যে কি তাদের বাড়ি পৌঁছাও আর তাদের রিহ্যাবিলিটেশন, তাদের লেখা আছে তার মধ্যে অর্ডারটা পড়বে, প্রোটেকশন অফ দেয়ার লাইফ অ্যান্ড প্রপার্টি বোথ দে হ্যাভ টু প্রোভাইড। গতকাল সুশীল ঘোষ একটা কথা বলেছেন
যে যে সমস্ত সিটে আপনারা জিতেছিলেন আগেরবার আপনি যেমন বর্ধমান, দুর্গাপুর, উনি মেদিনীপুরে ছিলেন, সেগুলো থেকে চেঞ্জ করে দেওয়ার জন্য দলের এই তা দেখুন, দিলীপ বাবু আমাদের প্রাক্তন জেলা মানে প্রদেশের সভাপতি, বর্তমানে উনি ভাইস প্রেসিডেন্ট আছেন অল ইন্ডিয়া। ওনার কথার উপরে তো আমি কিছু বলতে পারি না। আপনি কি এটা এই বিষয়ে সহমত? একই মত আছে? আমি বলছি না আমি কিছু বলতে পারি না। আপনারা যে ব্লুপ্রিন্টের কথা বলছেন, পরাজয়ের পর আসানসোল নিয়ে ব্লুপ্রিন্টের কথা বললেন, কিন্তু প্রচার পর্বে একবারও এই ব্লুপ্রিন্টের কথা মানুষ শুনেনি। তো প্রচার পর্বে কেন এই আপনার ব্লুপ্রিন্ট বললেন? না না, ব্লু প্রিন্টের ওয়ার্ডটা ইউজ করি নাই, কিন্তু কি করব সেটা সব বলেছি। কি করব সব বলেছি, হয়তো তুমি সেদিনও লেট এসেছিলে। হ্যাঁ, আপনার এই পরাজয়ের পিছনে এক কথায় কারণ কি? সাংগঠনিক দুর্বলতা, প্রক্সি ভোট নাকি অন্তর্ঘাত? सर मेरा एक सवाल है कि এই প্রশ্নের উত্তরটা এটা উত্তর দাও, তারপর তোমার উত্তরটা হোক। हाँ सवाल ये है আরে আগে উত্তরটা এই উত্তরটা আমি যদি বিচার বিবেচনা না করি, পার্টির কার্যকর্তাদের সঙ্গে না বসি, আর বিনা বসে যদি আমি দিয়ে দিই, সেটা উচিত হবে না। पूछिए मैडम जी। मेरा सवाल है कि पोस्ट वायलेंस जो हुआ है 12 महीने में ये एलिगेशन है कि बीजेपी के लीडर ढूंढ रहे हैं उसको, मतलब क्या? बीजेपी के लीडर जो है इस प्रकार के जो अभी हुआ है पोस्ट वायलेंस उससे ढूंढ रहे हैं, लोगों के पास नहीं पहुंचता। किसने कहा? आपको किसने कहा? अरे कहाँ से सपना देख रही भाई? जिला सभापति खुद घर गए, उनसे बात कराए, उनकी पत्नी से बात कराए, उनके स्वामी से बात कराए, उनके परिवार के सदस्यों से बात कराई मेरी। आप लोग अपना सब ख्वाब पला लेते हैं। देखिए, 2 घटनाएं घटी, उस घटना को ज्यादा आप लोग हवा मत दीजिए। मैं जो बात कह रहा हूँ आप उसका श्रेय खुद लीजिए। ये आसनसोल लोकसभा केंद्र में घटना नहीं घटी, इसका श्रेय लीजिए। ना कि घर में किसी का कोई झगड़ा हुआ, मारपीट हुआ, कुछ हुआ, उसको लेकर आप लोग हवा कर देने लगेंगे। और ठीक है, नहीं मैंने किसी बोला गया है ये अरे भाई मैं बोल रहा हूँ ना। 12 महीने में बोला गया कि हमें घर से कौन निकाल बोला? दिया है। कौन बोला? खोखन महाराज का कहना है कि हमें घर से तृणमूल के लोगों ने निकाल के खोखन महाराज ने बेटी का कहना है कि मैं केंद्र में पढ़ती जब मैं और मेरी माँ है तो हमारे साथ भी रखता हूँ। खोखन महाराज ने जो FIR की है, मेरे पास कॉपी है उसकी। उसका मेडिकल रिपोर्ट जो है मेरे पास है। मैंने देखने के बाद में उसने WhatsApp पे भेजा, मैंने तुरंत जिला सभापति को भेजा। जिला सभापति ने खोखन महाराज से बात कराई और उसकी पत्नी जो है क्या शर्मिष्ठा महाराज, उससे बात कराई, उसके बच्चों से बात कराई। मैंने उनको एक आश्वासन दिया कि आप घर छोड़कर मत जाना, घबराओ मत, कुछ नहीं होगा। और उसको पुलिस ने भी आश्वासन दिया, ऐसा नहीं है। আপনি বললেন আসানসোলে বন্ধ কারখানা খোলানো আপনার মাথার মধ্যে রয়েছিল। দুর্গাপুরে আপনি 5 বছর এমপি ছিলেন, কটা বন্ধ কারখানা খুলিয়েছেন? ব্যাপার হচ্ছে যে বন্ধ কারখানাগুলো, হিন্দুস্তান ফার্টিলাইজার যেটা বন্ধ হয়েছে, কোন সালে বন্ধ হয়েছে বলো? আমার সামনে কিছু বন্ধ হলো? বন্ধ হয়েছে সেটা যে নতুন প্রজেক্ট করে যেভাবে গোরখপুর ফার্টিলাইজারটা বা সিন্দ্রি ফার্টিলাইজারটা বা আন্ধ্রপ্রদেশের বা গুয়াহাটির আরম্ভ করা হয়েছে, ঠিক সেইভাবে দুর্গাপুরটাও করা হয়েছিল। আমি তখন তার সাংসদ ছিলাম না। আমি যখন বিহারের সাংসদ ছিলাম বা ঝাড়খণ্ডের সাংসদ ছিলাম, তখনও আমার কাছে ওখানকার যে শ্রমিক নেতা ছিল বাউরি, ও এসে আমার কাছ থেকে চিঠি লিখে নিয়ে যেত, আমি তাদের মিটিং করাতাম। বন্ধ হয়ে যাওয়ার পর যে এক্সপ্যানশনের জন্য জমি দরকার ছিল, পশ্চিমবঙ্গ সরকার সেই জমিটা দেয়নি। আর সেটা 1-2 একর নয়, প্রায় 275 একর জমি চাই, তার জন্যে সেই জমিটা দেয় নাই, বন্ধ হয়েছে। আর যেটা MAMC বন্ধ হয়েছে, MAMCর জমিটা ইমিডিয়েটলি আড্ডা সেটাকে টেক ওভার করে নিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার টেক ওভার করে নিয়েছে। যখন কি ওয়েরাজ একটা 3টা কোল ইন্ডিয়া, পাওয়ার ইন্ডাস্ট্রি আর রেলওয়েকে নিয়ে একটা কনসোর্শিয়াম করা হয়েছিল, তারা 100 কোটি টাকা দিয়েছিল তার রিহ্যাবিলিটেশনের জন্য, মেক ইন ইন্ডিয়ার জন্য এটা আরম্ভ হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার জমিটা অধিগ্রহণ করে নিল।
किस चीज का? इलेक्शन कमीशन को मैंने चिट्ठी दी है और मैंने फरवरी के महीने में दी है। मैं यहाँ इलेक्शन लड़ने आया हूँ अप्रैल के महीने, ठीक है ना? सर इलेक्शन के दिन पांडेश्वर से सुबह से ही खबर आ रही है कि बीजेपी के पोलिंग एजेंट को बैठने नहीं दिया जा रहा। ये खबर आप तक ही पहुंची, लेकिन आप होटल में रहे सर, आप इस तरह से बाबू सुप्रियो अग्निमित्रा पॉल फील्ड में जाकर इस तरह से प्रतिवाद करते दिखाई गई थी, लेकिन आपको नहीं देखा गया। ऐसा है कि ये प्रतिवाद करने का काम नहीं है। उन्होंने पहुंचकर जो अपना पोलिंग एजेंट बैठाया, वहां लाभ हुआ कुछ? ऐसा है कि तनाव बढ़ाने से तो बढ़ता है। मैंने होटल में बैठकर जहां जहां कंप्लेंट करनी चाहिए जिस स्थान पर कंप्लेंट की है। সেন্ট্রাল ফোর্সের ভূমিকা কেমন ছিল ওটাতে? हाँ? সেন্ট্রাল ফোর্সের সেন্ট্রাল ফোর্সের ভূমিকার উপরে আমি কি বলবো?